দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টারের প্রাণী হরমোন বিষয়ক পড়াটা আমরা আগের দিন শুরু করেছিলাম। আমাদের পার্ট 1 হয়েছিল। আজকে আমরা চলে আসবো পার্ট 2তে, অর্থাৎ কিনা পিটুইটারি থেকে খরিত বাকি বেশ কিছু হরমোন সম্বন্ধে আমরা পড়ে নেব, যার মধ্যে আজকের ক্লাসটা স্পেশালি হবে গোনাডোট্রপিক হরমোন এর সম্বন্ধে। এখন আমরা আগে এই দুর্দান্ত শব্দটায় চলে আসি, হুইচ ইজ গোনাড। গোনাড শব্দের অর্থ হচ্ছে রিপ্রোডাক্টিভ অর্গ্যান বা জননাঙ্গ। জনন অঙ্গ মানে যে অঙ্গ আমাদের রিপ্রোডাকশানে, নতুন প্রাণী সৃষ্টিতে, প্রাণী হরমোন বলে প্রাণীর কথাই আমরা আসছি, প্রাণী সৃষ্টিতে ব্যবহৃত হয়, কাজে লাগে। ওকে, তাহলে আমরা সবার আগে একটুখানি এই নতুন প্রাণী সৃষ্টি, জনন, রিপ্রোডাকশন এই সম্বন্ধে জেনে নিই। দুর্দান্ত আগ্রহের বিষয়, বিশেষ করে যেসব স্টুডেন্টরা ক্লাস 10-এ উঠে লাইফ সায়েন্স নিয়ে ফেলেছে তাদের জন্য। তাহলে আমরা একদম প্রথমে চলে আসবো জননাঙ্গ ব্যাপারটা কি। দেখো, তার আগে একটা ছোট্ট জিনিস জানতে হবে, সেটা হলো ধরো একজন মেল পার্টনার, একজন পুরুষ মেল পার্টনার, তার দেহে মোট ক্রোমোজোম সংখ্যা থাকে, মানুষ হলে মোট ক্রোমোজোম সংখ্যা থাকে 46টা, মানে বেসিক্যালি 23 জোড়া। ওকে, ইনি মেল পার্টনার, মেলের চিহ্ন আমরা এইটা দেবো। একইভাবে একজন ফিমেল পার্টনার, তারও দেহে ক্রোমোজোম সংখ্যা থাকবে 46টাই, কোনো রকম ভেদভাবের গল্পই উঠছে না। 23x2, একমাত্র সেক্স ক্রোমোজোম একটু আলাদা হয়, সেটা আমরা পরের চ্যাপ্টারে পড়ব। আপাতত আমরা আরেকটা জিনিস দেখি, তাহলে এই মেল এবং ফিমেল উভয় দ্বারা যে সন্তান উৎপন্ন হবে, সেই সন্তানেরও ক্রোমোজোম সংখ্যা হবে 2n = 46, অর্থাৎ 46 আর 46 মিলিয়ে 46 তৈরি হলো। কিভাবে সেটা জানার জন্য আমরা একটা ছোট্ট জিনিস দেখে নেব। 46 আর 46 মিলিয়ে 46 কী করে তৈরি হয়? তার উত্তর হচ্ছে 46টা ভেঙে 23 এবং 23 হয়। বলেছিলাম 46 মানে 23 জোড়া, 46 ভেঙে 23 এবং 23 হয়। এই যে কোনো দুটো 23, পিতা থেকে একটি 23, মাতা থেকে একটি 23 একত্রিত হয়ে আবার তৈরি হবে 46। ওকে, এই হলো সহজ হিসেব। তাহলে দেখো, এইটার দিকটা যদি আমরা পিতার দিক করি, এই দিকটা যদি মাতার দিক করি, তাহলে পিতার 46টা ক্রোমোজোমযুক্ত কোষ থেকে ভেঙে 23টা ক্রোমোজোমযুক্ত কোষ তৈরি হয়। এই 23টা ক্রোমোজোমযুক্ত কোষকে পিতার ক্ষেত্রে আমরা বলবো স্পার্ম, SPERM, স্পার্ম বা শুক্রাণু। আর মাতার ক্ষেত্রে এই যে 23টা ক্রোমোজোমযুক্ত কোষ তৈরি হচ্ছে, তাকে আমরা বলবো ওভাম বা ডিম্বাণু। তাহলে খুব সোজা করে মনে রাখবে, পিতা থেকে শুক্রাণু, মাতা থেকে ডিম্বাণু, যাদের মধ্যে 23টা এবং 23টা করে ক্রোমোজোম থাকছে, তারা একত্রিত হয়ে তৈরি করবে 46, অর্থাৎ মানুষ, যেটার প্রথম ফর্ম হচ্ছে একটা মাত্র কোষ, যার নাম ভ্রূণ বা জাইগোট। ওকে, আরেকবার রিভাইজ খুব তাড়াতাড়ি। পিতার ক্রোমোজোম সংখ্যা 46 মানে 2n, মাতার ক্রোমোজোম সংখ্যা 46 মানে 2n, সেটা ভেঙে পিতা থেকে তৈরি হলো স্পার্ম অর্থাৎ n এবং n, মাতা থেকে তৈরি হলো স্পার্ম অর্থাৎ n এবং n, তারপর এই দুটো n মিলে আবার তৈরি হয়ে গেল ভ্রূণ অর্থাৎ কিনা 2n। এই যে পুরো ঘটনাটাকে, এই ঘটনাটাকেই বলা হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন, যৌন জনন। আশা করি বিষয়টা তোমাদের স্পষ্ট হয়েছে। এরকম বিষয় আরও জানতে হলে সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলটিকে। তাছাড়াও আমরা ব্যাপারটা নিয়ে আরেকটু এগিয়ে যাচ্ছি। এবার শোনো, তাহলে আমরা মেইন এই চ্যাপ্টারে ফোকাস করব দুটো জিনিসের ওপর, সেটা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। শোনো, শুক্রাণু মানব দেহে অর্থাৎ পুরুষ দেহে তৈরি হয় যে অংশ থেকে, তাকে বলা হয় শুক্রাশয়। রিভাইজ করো, শুক্রাণু তৈরি হয় যে অংশ থেকে, তাকে বলা হয় শুক্রাশয় বা টেস্টিস। ডিম্বাণু তৈরি হয় যে অংশ থেকে, ডিম্বাণু তৈরি হয় যে অংশ থেকে, তাকে বলা হয় ডিম্বাশয়। ডিম্বাণু তৈরি হয় যে অংশ থেকে, তাকে বলা হয় ডিম্বাশয়। ডিম্বাশয়, এই ডিম্বাশয়ের ইংরেজি হচ্ছে ওভারি। শোনো, এই অংশটার দিকে ফোকাস করো। এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে মানুষের একটা শুক্রাশয়। ওকে, এই শুক্রাশয়ের আমরা গল্পে চলে আসি। দেখো, তাহলে এটা মানুষের পেনিস, এইখানটায় হচ্ছে শুক্রাশয়। এই শুক্রাশয়ের মধ্যে উৎপন্ন হবে শুক্রাণু। সেই শুক্রাণু, এই যে পাইপটা রয়েছে, সেই শুক্রাণু, আমি আন্তরিকভাবে দুঃখিত, চলো, এই যে পাইপটা রয়েছে, এই পাইপ দিয়ে চলে আসবে পেনিস দিয়ে, এখান থেকে শুক্রাণু বেরিয়ে চলে আসবে। ওকে, আমরা ফোকাস করি এই জায়গাটা, এটা হচ্ছে শুক্রাশয়, টেস্টিস। আমরা আর একটু এগিয়ে চলে আসবো টেস্টিসের গল্পে। আমরা এইবার চলে আসবো টেস্টিসের গঠনে। ভালো করে জিনিসটা তাহলে শুনে নাও। এই জায়গাটায় মন দিয়ে দেখো, টেস্টিস, যার মধ্যে উৎপন্ন হচ্ছে আমাদের শুক্রাণু, সেই জায়গাটার ভেতরে এই রকম প্রচুর নালী রয়েছে।
এই যে নালীগুলো, এই নালীগুলোকে আমরা বলবো সেমিনিফেরাস টিউবিউল। কি বলবো ভালো করে শুনে নাও, সেমিনিফেরাস, সেমিনিফেরাস টিউবিউল। এই সেমিনিফেরাস টিউবিউলকে আমরা যদি আরও বড় করে দেখি মাইক্রোস্কোপে, তাহলে দেখতে পাবো তারা দেখতে এই রকম হচ্ছে, এরকম শশার দুটো টুকরোর মতো হচ্ছে, তার মাঝখানটায় আরও কিছু কোষ থাকছে। ওকে, এই মাঝখানের যে কোষগুলো তারা থাকছে অন্তঃস্থানিক স্থানে। এই অন্তঃস্থানিক স্থানে থাকা কোষগুলোকে বলা হয় ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিগ। কি বলা হয়, রিপিট করো আমার সাথে, বলা হয় ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিগ। ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিগ, LEDYG। ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিগ বা লেডিগের আন্তর্কোষ। ইন্টারস্টিশিয়াল বা আন্তর মানে হচ্ছে যে মাঝখানটায় থাকে, হলো। এই ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিগের একটা বিরাট গুরুত্ব হচ্ছে তাদের থেকে একটা হরমোন খরিত হয়, যে হরমোনরা কি করে, যে হরমোনরা ঢুকে যাবে এই সেমিনিফেরাস টিউবিউলে। ইন্টারস্টিশিয়াল সেল থেকে একটা হরমোন খরিত হয়ে ঢুকে যাবে সেমিনিফেরাস টিউবিউলে, গিয়ে কি করবে, গিয়ে সম্পূর্ণ শুক্রাণু উৎপাদনটা নিয়ন্ত্রণ করবে। শুক্রাণু উৎপাদন নিয়ন্ত্রণ করে যে হরমোন, তার নাম বিখ্যাত হরমোন, তার নাম টেস্টোস্টেরন। শুক্রাণু উৎপাদন নিয়ন্ত্রণ করে যে হরমোন, তার নাম টেস্টোস্টেরন। তাহলে গল্পটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিগ থেকে উৎপন্ন হয় টেস্টোস্টেরন, ঢুকে যায় সেমিনিফেরাস টিউবিউলে, ঢুকে গিয়ে পুরো শুক্রাণু, যার মধ্যে 23টা ক্রোমোজোম থাকে, পুরো উৎপাদনটা নিয়ন্ত্রণ করে। এখন এই এত বড় কাজে পিটুইটারি নাক গলাবে না, হতেই পারে না। তাহলে পিটুইটারি থেকে একটা হরমোন বের হবে, সেই হরমোনটা কোথায় আসবে, সেই হরমোনটা আসবে ইন্টারস্টিশিয়াল সেলসে চলে আসবে। এই ইন্টারস্টিশিয়াল সেলসে চলে আসবে যে হরমোন, তার নাম ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, ICSH। এই হরমোন চলে আসবে ইন্টারস্টিশিয়াল সেলে, তার প্রভাবে ইন্টারস্টিশিয়াল সেল থেকে খরিত হবে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন ঢুকে আসবে কোথায়, সেমিনিফেরাস টিউবিউলে। ঢুকে এসে যে জিনিসটা উৎপন্ন করবে তার নাম হচ্ছে শুক্রাণু। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। রিক্যাপ, ইন্টারস্টিশিয়াল সেলস স্টিমুলেটিং হরমোন খরিত হবে পিটুইটারি থেকে, সে চলে আসবে কোথায়, সে চলে আসবে শুক্রাশয়ের মধ্যে ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিগ বা লেডিগের আন্তর্কোষে। সেখানে এসে লেডিগের আন্তর্কোষকে সে উদ্দীপিত করবে, উদ্দীপিত করলে লেডিগের আন্তর্কোষ তৈরি করবে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন ঢুকে যাবে সেমিনিফেরাস টিউবিউলে এবং উৎপন্ন করবে শুক্রাণু বা স্পার্ম। গল্প শেষ। নেক্সট গল্পে আমরা চলে আসবো কোথায়, নেক্সট গল্পে আমরা চলে আসবো আমরা যখন শুক্রাণু ছেড়ে ডিম্বাণুর কনসেপ্টে চলে আসবো। শোনো ভালো করে এই জিনিসটা, দেখো এটা আরেকটু জটিল, আরও সুন্দর, আরও গভীর। ভালো করে বিষয়টা শুনে নাও। প্রথমে আমরা একটা টার্ম পড়বো। কি টার্ম পড়বো, এট এ টাইম কয়েক লক্ষ শুক্রাণু উৎপন্ন হয়, কিন্তু ডিম্বাণু উৎপন্ন হয়, ডিম্বাণু উৎপন্ন হয় একটি, অনলি ওয়ান। ওকে, এই একটা ডিম্বাণু উৎপন্ন হয় এবং একটা ডিম্বাণুর সাথে মাত্র এই কয়েক লক্ষর মধ্যে একটা শুক্রাণু, কয়েক লক্ষের মধ্যে মাত্র একটা শুক্রাণু এই ডিম্বাণুর সাথে একত্রিত হয়ে 2n মানে ভ্রূণ তৈরি করে। তাহলে দেখো, এই একটা মাত্র ডিম্বাণু, তাকে উৎপন্ন করার পর তার থেকে গোটা বডি তৈরি হয়। তার মধ্যে দুর্দান্ত ক্ষমতা রাখতে হবে, দারুণ শক্তি রাখতে হবে, দারুণ গঠন রাখতে হবে। এই পুরো কাজটা করার জন্য কি করা হয়, ডিম্বাণুটাকে ভীষণ মন দিয়ে, ভীষণ যত্ন নিয়ে, খুব সাবধানে ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে তৈরি করা হয়। কিভাবে তৈরি করা হয়, একটা বড় বেলুন তৈরি করা হয়, তার ভেতরে একটা ছোট্ট বেলুন রাখা হয়, তোমরা দেখেছো। এই বড় বেলুনটার নাম হচ্ছে ফলিকল। তার মধ্যে এই ছোট্ট বেলুনটা হচ্ছে অপরিণত ডিম্বাণু। তাহলে ডিম্বাণু পরিণত হওয়ার আগে সে অপরিণত থাকবে, এবং অপরিণত ডিম্বাণু কোথায় থাকবে, উত্তর হলো ওভারিয়ান ফলিকলের মধ্যে। এই ফলিকলটা তাকে আরও নিরাপত্তা দেয় এবং তাকে গার্জেনশিপ দেয়। তাহলে আমরা চলে আসবো তার গল্পে ডিটেলে, ভালো করে শুনে নাও। তাহলে ওভারিয়ান ফলিকল কোথায় থাকছে, থাকছে ওভারির মধ্যে বা ডিম্বাশয়ের মধ্যে। তাহলে আমরা চলে আসি এই গঠনটায়, ভালো করে জিনিসটা দেখো। তাহলে এই হচ্ছে গিয়ে ওভারিয়ান ফলিকল। ওকে, এই ফলিকলের মধ্যে থাকবে ডিম্বাণু এবং আস্তে 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 এই ডিম্বাণুটা সময়ের সাথে সাথে পরিণত হবে। ওকে, একটা জিনিস ভালো করে শুনে রাখো, কোনো একটা ডিম্বাণু পরিণত হওয়ার শুরুর দিনটাকে আমরা যদি ডে নাম্বার 0 ধরি, তাহলে একদম ডিম্বাণুটা কমপ্লিটলি পরিণত হয়ে যায় যততম দিনে, সেটা হচ্ছে 14th ডে।
14তম দিনে ডিম্বাণুটা একদম দারুণভাবে ঝিঙ্কাচিকা করে পরিণত হয়ে যায়। আর এই পুরো পরিণত হওয়ার সময় তাকে যে নিরাপত্তা দিয়ে রাখে, তাকে যে সুন্দর করে গাইডেন্স দিয়ে রাখে, তার নাম ওভারিয়ান ফলিকল। আর যেই মোমেন্টে 14তম দিনে ডিম্বাণুটা একদম পরিণত হয়ে যাবে, তখন ওভারিয়ান ফলিকলের নাম পরিবর্তিত হয়ে যাবে গ্রাফিয়ান ফলিকল। ওকে, পরপর মনে রাখি তাহলে। ওভারিয়ান ফলিকলের ভেতরে অপরিণত ডিম্বাণু পরিণত হওয়া শুরু হয়, পরিণত হতে 14 দিন লাগে। 14 দিন পরও কমপ্লিটলি পরিণত হয়ে গেলে ওভারিয়ান ফলিকলের নাম চেঞ্জ হয়ে যায় গ্রাফিয়ান ফলিকল। আর এই সম্পূর্ণ পরিণতির পুরো স্টেজটায় একটা হরমোন কাজ করে। যে হরমোন কাজ করে সেই হরমোনের নাম হচ্ছে ইস্ট্রোজেন। ভালো করে মনে রাখতে হবে। তাহলে যে হরমোন কাজ করছে সেই হরমোনের নাম হচ্ছে ইস্ট্রোজেন। ওকে, এই ইস্ট্রোজেন খরিত হচ্ছে কোথা থেকে? খরিত হচ্ছে ওভারিয়ান ফলিকল থেকে। তাহলে ওভারিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন খরিত হয়, সেই ইস্ট্রোজেন ডিম্বাণুর এই সম্পূর্ণ পরিণত হওয়াটাকে নিয়ন্ত্রণ করে। আর তাহলে দেখো, পিটুইটারি থেকে যে হরমোন আসবে তার নাম FSH, ফলিকল স্টিমুলেটিং হরমোন। যে ফলিকলকে স্টিমুলেট করবে, উদ্দীপিত করবে, তার ফলে ফলিকল কি করবে? ইস্ট্রোজেন ক্ষরণ করবে। ইস্ট্রোজেন কি করবে? ওভারিয়ান ফলিকল থেকে খরিত হয়ে সম্পূর্ণ ওভাম তৈরিটা নিয়ন্ত্রণ করবে, এবং 14 দিন লাগবে এই পুরো ওভামটা তৈরি হতে। এবার আমরা এই বিখ্যাত 14 দিনের দিকে আরও ভালো করে ফোকাস করব। শোনো, এই 14তম দিনে যেই মোমেন্টে ওভামটা সম্পূর্ণ পরিণত হয়ে যাবে, তখন পিটুইটারি থেকে আর একটা হরমোন আসবে যার নাম লিউটিনাইজিং হরমোন। সেই লিউটিনাইজিং হরমোন কি করবে? দেখো, সেই লিউটিনাইজিং হরমোন ছুঁচের মতো ভেতরে ঢুকে ওভারিয়ান ফলিকলটাকে ফাটিয়ে দেবে, বা গ্রাফিয়ান ফলিকলটাকে ফাটিয়ে দেবে। ফাটিয়ে দিলে ওভামটা বাইরে বেরিয়ে চলে এসেছে। আশা করি এত অব্দি বিষয়টা স্পষ্ট হয়েছে। তাহলে দেখো, 0তম দিন থেকে ওভাম তৈরি শুরু হয়েছে, 14th ডেতে ওভাম তৈরি কমপ্লিট হয়েছে। এই পুরো কাজটা করার জন্য যে হরমোন কাজ করেছে তার নাম হচ্ছে ইস্ট্রোজেন, এবং 14তম দিনে লিউটিনাইজিং হরমোন এসে ওভামটাকে ফাটিয়ে দিয়েছে। ফাটিয়ে দেওয়ার ফলে ওভামটা বেরিয়ে চলে এসেছে। তাহলে পিটুইটারি থেকে এখন অবধি আমরা এইখানে দুটো হরমোন পেলাম, ওভারিতে কাজ করে এমন দুটো হরমোন পেলাম। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে FSH, আর 2 নম্বর আমরা যাকে পেলাম সে হচ্ছে LH। আশা করি এত অব্দি বিষয়টা স্পষ্ট হয়েছে, কিন্তু বিষয়টা শেষ হয়নি। বিষয়ের মধ্যে আরও নানা প্রকার ছোটো 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 বিষয় রয়েছে, তাদের সম্বন্ধে আমরা পড়িব। চলো চলো চলো, এগোনো যাক এগোনো যাক এগোনো যাক। দেখিনি এটা মুছে নিই। চলো আমরা তাহলে পরবর্তী গল্পের দিকে অগ্রসর হব। পরবর্তী গল্পে আমাদের কাছে কি রয়েছে একটু দেখি। তাহলে এইবার আমরা এই ছবিটার দিকে ফোকাস করব। দেখো ভালো করে, এই জায়গাটা হচ্ছে ওভারি। ভালো করে দেখো, এই জায়গাটা হচ্ছে ওভারি। এখান থেকে 14th ডেতে তৈরি হয়েছিল ওভামটা। ওভামটা 14th ডেতে বেরিয়ে চলে আসবে এরম একটা জায়গায়। এই যে জায়গাটা, এই জায়গাটার নাম ফ্যালোপিয়ান টিউব। এই যে রাস্তাটা, এই রাস্তাটার নাম ফ্যালোপিয়ান টিউব। তাহলে ফ্যালোপিয়ান নালীতে ওভামি চলে আসবে, এসে এখানে অপেক্ষা করবে। আর শুক্রাশয় থেকে উৎপন্ন হওয়া শুক্রাণু সে কি করবে? সে এই রাস্তা দিয়ে প্রবেশ করবে, অর্থাৎ কিনা জরায়ুর পথ দিয়ে প্রবেশ করে সে এই পুরো রাস্তা পেরিয়ে চলে আসবে কোথায়? চলে আসবে ফ্যালোপিয়ান টিউবে, ডিম্বাণুর কাছে। এই ডিম্বাণু আর শুক্রাণু একত্রিত হয়ে তৈরি করবে ভ্রূণ, এবং সেই ভ্রূণ ঝিঙ্কাচিকা হয়ে আবার প্রথিত হয়ে যাবে কোথায়? সেই ভ্রূণ আবার গিয়ে ঢুকবে জরায়ু বা ইউটেরাস, তার মধ্যে। এই জরায়ুর মধ্যে ভ্রূণ এসে জমা হবে, ভ্রূণ বড় হবে, এবং আস্তে আস্তে একটি ট্যাও ট্যাও বাচ্চা তৈরি করে ফেলবে। এই হলো পুরো বিষয়টা, কিন্তু সবসময় এটা তো হয় না। তাহলে গল্প হচ্ছে, দেখো, ওভাম, ডিম্বাণু ফ্যালোপিয়ান টিউবে গিয়ে চুপ করে অপেক্ষা করে যদি শুক্রাণু আসে, যদি শুক্রাণু আসে। যেমন তোমরা মাঝে মধ্যে কোচিংয়ের পর গিয়ে অপেক্ষা করো যদি ক্রাশ আসে। তাহলে গল্প হচ্ছে সেই রকমভাবেই ওভাম যখন এখানে অপেক্ষা করবে, তখন এই যে ফ্যালোপিয়ান টিউব পেরিয়ে এই যে জায়গাটা ইউটেরাস বা জরায়ু, তার মধ্যে সম্পূর্ণ পরিণতি হবে। জরায়ু নিজেকে তৈরি করবে। কেন তৈরি করবে? যদি ভ্রূণ আসে তাহলে ভ্রূণকে সেখানে আশ্রয় দিয়ে বড় করে তুলতে হবে। তার জন্য সাজগোজ, খাবার দাবার, রাবার ক্লথ, মশারি সব ব্যবস্থা করতে হবে। সেটা করার জন্য যে পুরো জায়গাটা সেটাকেও বড় করবে, তৈরি করবে। কারণ ভ্রূণ যেই মোমেন্টে বডিতে ঢুকবে, সাথে সাথে ওইটি সম্পূর্ণ জরায়ু হয়ে যাবে একটি মাতৃগর্ভ। আর মাতৃগর্ভকে তৈরি থাকতেই হবে সন্তান উৎপন্ন করার জন্য। তাহলে গল্পটা হচ্ছে এই ওভামটা ওয়েট করছে কতদিন? ওয়েট করছে বেশ কিছু দিন, প্রায় 23তম দিন অবধি ওভামটা ওয়েট করছে। ওয়েট করতে 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 ওভামটা অবশেষে কষ্ট পেয়ে মারা গেল। নেই, শুক্রাণু এলো না। তাই তখন এই কষ্ট পাওয়া ওভাম কি করবে? বডি থেকে বেরিয়ে চলে যাবে।
শুধু বেরিয়ে চলে যাবে তাই নয়, তার সাথে এই যে এক্সট্রা গ্রোথটা হয়েছে এই গ্রোথটাও বেরিয়ে চলে যাবে। তাহলে ভেবে দেখো, মৃত ওভাম সে বেরিয়ে চলে যাচ্ছে, এক্সট্রা গ্রোথ সেও বেরিয়ে চলে যাচ্ছে, তার ফলে রক্তও বেরোবে। এই মৃত ওভাম এবং এক্সট্রা গ্রোথ এই পুরো একসাথে যে বেরিয়ে চলে যাচ্ছে এইটাকেই আমরা বলবো মাসিক চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে, এবং শুধু স্পষ্ট হওয়া নয়, আশা করি এই মাসিক চক্রের পেছনে আসল কারণটা তোমরা বুঝতে পেরেছো। এবং বুঝতে পারলে আমার তোমাদের উদ্দেশ্যে অনুরোধ যে তোমরা দয়া করে এটা বিষয়ে ফালতু অযথা ইয়ার্কি ফাজলামো করবে না, বিকজ দিস ইজ আ ভেরি সিরিয়াস হিউম্যান বডি ফেনোমেনা। এটা না হলে আমরা জন্মাতাম না। তাহলে আমরা নেক্সট গল্পে চলে আসি। শোনো, যতক্ষণ এই ওভামটা অপেক্ষা করছে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে, ততক্ষণ নতুন ওভাম আমরা তৈরি করব না, কারণ একটা কাজ শেষ না হলে একটা করা যায় না। আর একইভাবে আবার আরেকটা বিষয় হলো, যদি ওভামটা এখানে এসে চুপচাপ শান্ত হয়ে থেকে শুক্রাণু প্রবেশ করে এবং শুক্রাণু আর ডিম্বাণু দুজনে মিলে ভ্রূণ তৈরি করে, তখনও নতুন আমরা ডিম্বাণু তৈরি করব না, কারণ একটা ডিম্বাণু থেকে সন্তান উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো, একজন হরমোনকে দরকার, যে হরমোন কি করবে, যে হরমোন নতুন ডিম্বাণু উৎপাদনে বাধা দেবে। সেই নতুন ডিম্বাণু উৎপাদনে বাধা দেয় যে হরমোন, তার নাম হচ্ছে বাধা, বা কি দেয়, তাহলে প্রোটেস্ট করে যে হরমোন, যে হরমোন নতুন ডিম্বাণু উৎপাদনকে বাধা দেয়, প্রোটেস্ট করে, সেই হরমোনের নাম হচ্ছে প্রোজেস্টেরন। ওকে, আর ভালো করে মনে রাখবে এই প্রোজেস্টেরন কোথা থেকে খরিত হচ্ছে। উত্তর হচ্ছে, ভেবে দেখো, ডিম্বাণুটা বেরিয়ে চলে গেছিল LH এর প্রভাবে, বাকি যে ফাঁকা ঠোঁয়াটা পড়েছিল এই ফাঁকা ঠোঁয়াটার নাম হচ্ছে কর্পাস লুটিয়াম। তাহলে কর্পাস লুটিয়াম থেকে খরিত হচ্ছে প্রোজেস্টেরন। আইডিয়া ক্লিয়ার করো, কর্পাস লুটিয়াম থেকে খরিত হয় প্রোজেস্টেরন, যে প্রোজেস্টেরন নতুন ডিম্বাণু উৎপাদনে বাধা দেয়। আশা করি পুরো বিষয়টা তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। তাহলে আমরা এই পুরো বিষয়টা একবার ছোট করে রিক্যাপ করে নেবো, ভালো করে জিনিসটা আমরা শুনে নেবো আরেকবার। দেখো মন দিয়ে, চলো একটা ছোট্ট রিভাইজ দিয়ে নেওয়া যাক। তাহলে প্রথম জিনিস হচ্ছে গিয়ে মেল বডি। মেল বডিতে তাহলে গল্পটা কি দাঁড়াচ্ছে, মেল বডিতে গল্পটা দাঁড়াচ্ছে, আমরা একটু ছোট করে করি। মেল বডিতে গল্পটা দাঁড়াচ্ছে, একটা মাত্র হরমোন বের হবে মেল বডিতে, যার নাম হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন কোথা থেকে খরিত হবে, লেডিগের আন্তর্কোষ বা ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক থেকে খরিত হবে। তাকে উদ্দীপিত করবে পিটুইটারি থেকে আসা ICSH। ওকে, এই টেস্টোস্টেরনের প্রভাবে উৎপাদিত হবে কি, উৎপাদিত হবে হচ্ছে শুক্রাণু। আশা করি আইডিয়া ক্লিয়ার হলো। এবার ফিমেল বডির গল্পে চলে আসি ছোট্ট করে। ফিমেল বডির গল্প তাহলে কি দাঁড়াচ্ছে, ফিমেল বডির ক্ষেত্রে বেশ কয়েকটা হরমোন খরিত হয়, যেমন প্রথম হরমোনের নাম হচ্ছে ইস্ট্রোজেন। এই ইস্ট্রোজেনের কাজ কি, ইস্ট্রোজেনের কাজ হচ্ছে ডিম্বাণু উৎপাদনটাকে নিয়ন্ত্রণ করা। এই ইস্ট্রোজেন খরিত হয় কোথা থেকে, খরিত হয় ওভারিয়ান ফলিকল থেকে, বা পরিণত হয়ে গেলে গ্রাফিয়ান ফলিকল থেকে। এই ওভারিয়ান ফলিকল বা গ্রাফিয়ান ফলিকলকে উদ্দীপিত করে পিটুইটারি থেকে আসা FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন। অপরদিকে এই ডিম্বাণু 14th ডেতে কমপ্লিটলি পরিণত হয়ে গেলে তাকে গ্রাফিয়ান ফলিকল থেকে ফাটিয়ে বাইরে বার করে নিয়ে আসে LH। ক্লিয়ার? অপরদিকে এই ডিম্বাণু যখন অপেক্ষা করছে বা নতুন সন্তান উৎপন্ন হওয়ার পথে সে এগোচ্ছে, তখন যাতে নতুন ডিম্বাণু তৈরি না হয়, তখন কর্পাস লুটিয়াম, অর্থাৎ কিনা ফেটে যাওয়া ফাঁকা ঠোঙার মতো গ্রাফিয়ান ফলিকলটা, যার নাম এখন কর্পাস লুটিয়াম, তার থেকে একটা হরমোন বের হয় যার নাম প্রোজেস্টেরন। এই প্রোজেস্টেরন কি করে, প্রোজেস্টেরন ডিম্বাণু উৎপাদনটাকে বাধা দেয়, ডিম্বাণু উৎপাদন করতে প্রোজেস্টেরন দেয় না। আইডিয়া ক্লিয়ার হলো? তাহলে আরেকটা জিনিস দেখো, কি দেখবে, দেখো পিটুইটারি থেকে এই পুরো কাজে মেল এবং ফিমেল বডিতে কোন কোন হরমোন খরিত হলো। উত্তর হচ্ছে, মেল বডিতে পিটুইটারি থেকে খরিত হলো ICSH, ফিমেল বডিতে পিটুইটারি থেকে হলো FSH এবং LH। এরা প্রত্যেকে জনন অঙ্গে কাজ করে, জনন অঙ্গে কাজ করে বলে এদেরকে আমরা একত্রে যে জিনিসটা বলি, জনন অঙ্গে কাজ করে বলে একত্রে আমরা বলি গোনাডোট্রপিক হরমোন। আশা করি বিষয়টা তোমাদের স্পষ্ট হয়েছে। আজকের মতো এতটাই রইল। আশা করি আজকে তোমাদের পুরো বিষয়টা স্পষ্ট হয়েছে। এই বিষয়ে যদি আরও ইনফরমেশান চাও, কোশ্চেন চাও, আরও ডিটেল ইনফরমেশান সম্বন্ধে কিছু জানতে চাও, তাহলে যোগাযোগ করো, নাম্বার দেওয়া আছে সেখানে, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা। বাই।